আজ বুধবার থেকে শুরু হয়েছে ছাত্র জনতার ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাস। ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার বিরোধী গণঅভ্যুত্থানের রূপ নেওয়া সেই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে জামায়াত, এনসিপি ও বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। কিন্তু জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দলগুলোর মধ্যে কর্মসূচি ঘোষণায় সাদৃশ্য খুঁজে পাওয়া গেলেও বৈসাদৃশ্য বা বিভক্তি রয়ে গেছে ফ্যাসিজমের পথ রুদ্ধ করার দলিল জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। জামায়াত বলছে, গণভোটে প্রায় ৭০% মানুষের রায়ের বিপক্ষে অবস্থান নিয়ে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার পথেই হাঁটছে বিএনপি সরকার। দলটির আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেষ পর্যন্ত জুলাই সনদ অনুযায়ী সংসদে সংবিধান সংস্কার না হলে জনগণের কাছেই ফিরে যাবেন তারা। জুলাই সনদ বাস্তবায়নে বারবার বিরোধীদের পক্ষ থেকে এভাবে আন্দোলনের হুমকি আসায় ক্ষমতাসীন বিএনপির তরফ থেকে অভিযোগ করা হচ্ছে, ক্ষমতার ভাগ পাওয়ার জন্যই আসলে বিরোধীরা সংস্কারের কথা বলছে। সরকার গঠনের পর থেকে এখন অবধি বিএনপির তরফ থেকে বলা হচ্ছে, জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে, তবে সেটা নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে। প্রায় 1 বছরের দীর্ঘ আলোচনা আর নানা বিতর্ক পাশ কাটিয়ে যেই জুলাই সনদ সই হয়েছে, সেই সনদ ঘিরে এমন বিভক্তি আগামী রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকদের অনেকে। তাদের মতে, জুলাই আন্দোলনের চেতনা বাস্তবায়নে সব রাজনৈতিক দলের ঐক্যমত্য প্রয়োজন। এটিকে দলীয় প্রতিযোগিতার বিষয়ে বানানো উচিত নয়। এসব নিয়ে আজকে রাজকাহন আলোচনায় স্টুডিওতে আছেন বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, আমাদের সাথে আছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি এবং আছেন জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেন। স্বাগত জানাচ্ছি আজকের রাজকাহনে। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি, জুলাই অভ্যুত্থানের মাস শুরু হয়েছে এবং ছাত্র জনতার যে ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের মাসের কথা আমরা বলছি, সেই সময়টাতে ছাত্র কিংবা রাজনৈতিক দলগুলোর যে ভূমিকা সেটি নতুন করে আসলে বলার কিছু নেই এবং গণতান্ত্রিক ধারায় যাত্রা শুরু করার, বাংলাদেশের নতুন করে যাত্রা শুরু করার একটা মাইল ফলক হয়েছিল এই জুলাই মাসটি। সেই জায়গাটিতে একটু আপনাদের রাজনৈতিক দলের যে ভূমিকা সেটি নিয়ে শুরু করি। আপনাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। এই মুহূর্তে নতুন আরেকটি জুলাই মাসে আমরা পদার্পণ করলাম। ২০২৪ সালের যেই আন্দোলন সরকার বিরোধী গণঅভ্যুত্থানের রূপ নিল, সেই আন্দোলন গণতান্ত্রিক ধারায় বাংলাদেশকে এখন ২০২৬ সালে এসে নিয়ে যেতে পেরেছে কিনা? প্রথম হচ্ছে যে জুলাই আন্দোলনের প্রতি আমাদের তীব্র সম্মান আছে। গণতন্ত্রের পক্ষে অনেক সাহসী ছেলেপেলে তারা এগিয়ে গেছে, পুলিশের গুলি খেয়েছে এবং তারা পিছু পা হয়নি। এটা নিয়ে অনেক কিছু বলা যেতে পারে। এবং জুলাই আন্দোলন শুরু হয়েছে বঙ্গবন্ধুর নাম নিয়ে। বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। তো যারা এই বক্তব্যটা দিয়েছিল তারা পরবর্তীতে ক্ষমতায় আসলো, মন্ত্রী হলো, অ্যাডভাইজার হলো, দেশ চালিয়েছে তারা। তাদের সামনেই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে ফেলা হয়েছে, তারা কিন্তু তখন কোনো প্রতিবাদ করেনি। তাহলে তাদের দুটো কন্ট্রাডিক্টরি অবস্থান ছিল এই বিষয়টা নিয়ে। এছাড়া আমি মনে করি আওয়ামী লীগ 3টা ফার্স্ট সেকেন্ড ইলেকশন করার কারণে তাদের পতন অনিবার্য হয়েছিল। তবে প্রশাসন, পুলিশ, আওয়ামী লীগের ক্যাডার বাহিনী সব মিলিয়ে একটা দানবের সৃষ্টি হয়ে গেছে। এই দানবটাকে ভেঙে ফেলা স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ায় সম্ভব হচ্ছিল না। সেটার দায়িত্বটা ছাত্ররা নিয়েছে প্রাথমিকভাবে, চরমভাবে এবং খুব সাহসিকতার সাথে। সেখানে জাতীয় পার্টির ভূমিকা কী ছিল? জাতীয় পার্টি সেই সময় 12 জন সংসদে ছিল, মহিলা এমপি সহ। সংসদে জাতীয় পার্টি এই আন্দোলনের পক্ষে কথা বলেছে। সংসদে জাতীয় পার্টি সুস্পষ্টভাবে ছাত্র হত্যার বিরুদ্ধে কথা বলেছে। টক শোতে কনসিস্টেন্টলি আমি ছাত্র হত্যার বিরুদ্ধে কথা বলেছি, সরকারকে চার্জ করেছি, ঝগড়া করেছি, এর অনেক রেকর্ড আছে। জিএম কাদেরও বলেছেন। একটা জিনিস আমরা করতে পারি নাই, এটা আমরা স্বীকার করি। দীর্ঘদিন আপনারা সেই আওয়ামী লীগের হয়েই কাজ করেছেন। আপনারা একটা লম্বা সময় আপনাদেরকে এক ধরনের ট্যাগিং এর শিকারও হতে হয়েছে। গৃহপালিত বিরোধী রাজনৈতিক দলও বলা হয়েছে আপনাদেরকে একটা লম্বা সময়। এটা বলছি আপনাকে, যখন আমাদের একটা কাজই করা হয়নি, সংসদ থেকে পদত্যাগ করা হয়নি। এখন বিএনপির আমলে বড় একটা হত্যা হয়ে গেল। জামাতের সবাই কি সাথে সাথে পদত্যাগ করেছে? 2001 থেকে 2006 যেই এতগুলো ঘটনা ঘটলো, জামাতের কোনো মন্ত্রী তো পদত্যাগ করেনি। পদত্যাগ করা বা চট করে চলে আসা এটা এত সহজ বিষয় না। তবে আমাদের ওই আন্দোলনের প্রতি সম্পূর্ণ সমর্থন ছিল, আমাদের অংশগ্রহণও ছিল। রংপুরে শ্রমিক পার্টির 2 জন মারা গেছে। আমাদের সেই সময় ছাত্র সমাজের সভাপতি ওপেন আন্দোলন করেছে ঢাকায়, এটা ছাত্ররা বলবে, অন্য ছাত্ররা বলবে। এবং শুধু তাই না, আমাদের রংপুর জেলা ছাত্র সমাজের সভাপতি জেলে ছিল, 19 জনের নামে মামলা হয়েছে। রংপুরের মেয়র সে সময় মোস্তফা, উনি বাড়ি থেকে পালিয়েছিলেন 4 দিন, ওনাকে এসবি বাড়ি ঘিরে ফেলছিল।
সো আমাদের অংশগ্রহণ ছিল। হ্যাঁ, মাত্রা ডিগ্রি নিয়ে অনেক অনেক কথা বলতে পারেন। এখন আসেন গণতন্ত্র। দেখুন, অন্তর্ভুক্তি ছাড়া গণতন্ত্র হয় না, অন্তর্ভুক্তি ছাড়া গণতন্ত্র হবে না। ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন হচ্ছে রাষ্ট্রের একদম বেসিক কাঠামো। যেই মুহূর্তে জামাত ইসলামীকে ব্যান করলো আওয়ামী লীগ, সেই মুহূর্তে আওয়ামী লীগ রাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করলো। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি জামাতের সিনিয়র নেতৃবৃন্দকে যুদ্ধাপরাধীর অপরাধে ফাঁসি দেওয়াটা আওয়ামী লীগের পলিটিক্যাল মিস্টেক। এটা জাতিকে বিভাজিত করেছে চরমভাবে। এরপরে আওয়ামী লীগকে ব্যান করা, এটাও আমি মনে করি রাজনৈতিকভাবে আরেকটা মিস্টেক, জাতিকে আরেকভাবে বিভাজিত করলো। দেন আজকে যে পার্লামেন্টে আছে, এই পার্লামেন্টে অনেক বড় বড় রাজনীতিবিদ আছে, বাট এই পার্লামেন্ট দেশের শতভাগ লোকের প্রতিনিধিত্বশীল করতে পারবে না, শতভাগ দলের প্রতিনিধিত্ব নাই। এইটা 14 সালের দোষে দুষ্ট কিছুটা পার্লামেন্ট। তবে হ্যাঁ, 154 জন আনকনটেস্টেড হয়নি, অবশ্যই 14 থেকে 26-এর ভোট ভালো হয়েছে, 24-এর থেকে 26-এর ভোট ভালো হয়েছে, 18 থেকেও 26-এর ভোট ভালো হয়েছে। কিন্তু 2008 বা 2001, 96, 91-এর মতো ভোট এটা কিন্তু না। তাহলে যে অভিযাত্রাটা হতে পারত এক্সট্রিমলি ইনক্লুসিভ, এক্সট্রিমলি ডেমোক্রেটিক, এক্সট্রিমলি আইডিওলজিক্যাল, সেটা গোড়াতেই কিন্তু স্বৈরতন্ত্রের বীজ দিয়ে শুরু হলো। কিন্তু আবার সেই গণতন্ত্রকে রক্ষার জন্য এই জুলাই গণঅভ্যুত্থানকে খুবই গুরুত্বপূর্ণ একটি ট্রাম বাংলাদেশের রাজনীতিতে অন্তত মনে করা হচ্ছে, মানে সেই জায়গাটিতে এসে বাংলাদেশের রাজনীতি একটা নতুন মোড় নিল। দেলোয়ার হোসেন, একটু আপনার কাছে আসি। জামায়াত ইসলামী নিয়ে আসলে এই জুলাই গণঅভ্যুত্থানের আগ পর্যন্ত যেই ধরনের বক্তব্য ছিল বা যেটি বললেন ব্যারিস্টার শামীম পাটোয়ারি, মানে জামায়াত ইসলামীকে তো একেবারে নিঃশেষ করে দেওয়া, নিষিদ্ধ করার সমস্ত কার্যক্রম করা হয়েছিল। এই জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তী সময় জামায়াত ইসলামী আবার ফিরে আসলো এবং এরপরেও কিন্তু জামায়াত কিন্তু নানান আলোচনা সমালোচনা আছে। মুক্তিযুদ্ধে আপনাদের অবদান নিয়ে এক ধরনের আলোচনা চলছে এখনো পর্যন্ত। জুলাইয়ের যে চেতনা, সেটিকে আসলে আপনারা ক্ষমতার ভাগ পাওয়ার জন্য নানানভাবে ব্যবহার করছেন, সেই অভিযোগ আছে বিএনপির পক্ষ থেকে। আপনাদের যারা জোট সঙ্গী আছেন নির্বাচনে, আপনাদের সাথে যারা জোট সঙ্গী হয়েছেন এনসিপি, তাদেরকে নিয়েও এই জুলাই চেতনাকে নানান সময় ব্যবহার করার এক ধরনের অভিযোগ আছে। ধন্যবাদ আপনাকে। আমাদের দুইজন বিজ্ঞ আলোচক, ওনাদেরকেও আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের ডিবিসির আজকের এই অনুষ্ঠানের যারা যারা দেশ এবং বিদেশে যারা দেখছেন, সবাইকে আজকে 1 জুলাই এর শুভেচ্ছা জানাচ্ছি। আমি শুরুতেই আজ থেকে 2 বছর পূর্বে ছাত্র জনতার যে আন্দোলন, বিশেষ করে ছাত্রদের যে যৌক্তিক একটা দাবি নিয়ে যে আন্দোলন শুরু হয়েছিল, সেই যৌক্তিক দাবির উপরে যখন দমন নিপীড়ন চালিত তৎকালীন ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার এবং দমন নিপীড়ন আইন শৃঙ্খলা দমন নিপীড়ন চালানো এবং অত্যাচার নির্যাতনের মধ্যেও যখন তাদের আন্দোলনকে তারা থামাতে পারেনি, একটা পর্যায়ে নির্বিচারে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করে এই আন্দোলনকে দমানোর চেষ্টা করেছিল, যেটি একটা পর্যায়ে সারা বাংলাদেশের আপামর জনতার বলা যায় যে সিম্প্যাথি অর্জন করেছে এবং একটা পর্যায়ে আপামর জনতা রাজপথে নেমে এই আন্দোলনটাকে গণবিস্ফোরণে পরিণত করে ফ্যাসিবাদী খুনি হাসিনার পতনকে নিশ্চিত করেছে। একটা পর্যায়ে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তো এই আন্দোলনে যারা জীবন দিয়েছিলেন, যারা আহত পঙ্গুত্ব বরণ করেছেন, আজকের দিনে আমি গভীরভাবে তাদেরকে স্মরণ করছি। আল্লাহ রব্বুল এর উত্তম যা যা তাদেরকে দান করুন। কিন্তু দুর্ভাগ্য হলো, যেই চেতনা নিয়ে, যে স্পিরিট নিয়ে এই জুলাই গণ অভ্যুত্থান সংগঠিত হলো, আজও আমাদেরকে সেই স্পিরিটের দিকে এখনও আমাদেরকে স্বপ্ন দেখতে হয়। সেই স্পিরিট এখনও বাস্তবায়ন হয়নি, সেই চেতনা এখনও বাস্তবায়ন হয়নি। হ্যাঁ, আপনি বলছেন যে জামাত ইসলাম কখনো জুলাইয়ের চেতনাকে কখনো এটাকে অপব্যবহার করার কখনো চেষ্টা করেনি, বরঞ্চ এই জুলাইয়ের চেতনাকে বারবার আজকে যারা ক্ষমতাসীন দল আছেন তারাই জুলাইয়ের চেতনাকে ব্যবহার করেই তারা আজকে ক্ষমতায় এসেছে এবং ক্ষমতায় আসার পরে জুলাইয়ের চেতনার কথা বললেও জুলাই চেতনার সম্পূর্ণ বিপরীত কাজ করছেন। আজকে আমরা যে 16 বছর আন্দোলন সংগ্রাম করে যে ফ্যাসিবাদী খুনি হাসিনা সরকারকে আমরা তার পতন ঘটিয়েছি, আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, এই পতনের পরও আজকে 1.5 বছর পর একটা নির্বাচন হলো। সেই নির্বাচনে যারা বিজয়ী হলেন, তাদের কাছে মানুষের যে প্রত্যাশা ছিল, দেশের মানুষের যে প্রত্যাশা ছিল, শহীদ ফ্যামিলির যে প্রত্যাশা ছিল, আহত পঙ্গুত্ব বরণকারী মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশার বিপরীত তারা বিপরীত এখন তার অবস্থা। এক নম্বর হলো, যখন এই অভিযোগ করছেন আপনাদের দলের তরফ থেকে নানান সময় এই সরকারি দলের পক্ষে হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। জামায়াতের আমির বলেছেন যে জুলাই সনদ অনুযায়ী সংবিধান সংস্কার না হলে জনগণের কাছে ফিরে যাবেন, আপনারা রাজপথে নামবেন। এগুলোর বিপরীতে আবার বিএনপি বলেছে যে ক্ষমতার ভাগ পাওয়ার জন্যই আপনারা এই হুঁশিয়ারি, এই হুমকিগুলো দিচ্ছেন। না, আমরা শুরু থেকেই বলেছিলাম যে নির্বাচনের পূর্বেই জুলাই সনদকে বাস্তবায়ন করা।
রাষ্ট্রীয় সংস্কার নির্বাচনের নিয়ে পূর্বে আসা। কারা বাস্তবায়ন করবে? জুলাই সনদ বাস্তবায়নের জন্য তখন এই যে 32টা রাজনৈতিক দল যারা দীর্ঘ সময় বসে 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 একমত হলো অনেকগুলো বিষয়ের উপরে, রাষ্ট্রীয় সংস্কারের বিষয়ের উপরে, সেই বিষয়গুলো যদি নির্বাচনের পূর্বে যদি এগুলো বাস্তবায়ন হয়ে যেত, বাস্তবায়ন হওয়ার পরে যদি এই নির্বাচনটা হতো, তাহলে আজকে সেই সুযোগ নির্বাচন কি ছিল পরবর্তী সময়ে জুলাই অন্তর্বর্তীকালীন সনদ সরকারের বাস্তবায়ন সময়? করা না করা নিয়ে যে আজকে প্রশ্নটা দেখা দিয়েছে, যে দ্বন্দ্বটা তৈরি হয়েছে, যে অনৈক্যটা তৈরি হয়েছে। একটা নির্বাচনে আগ পর্যন্ত তো আমরা 32টা রাজনৈতিক দল পক্ষেই ছিলাম, জুলাই সনদের পক্ষে ছিলাম। জুলাই সনদ নোট অফ বাস্তবায়নের ডিসেন্ট তো ছিল বিএনপির, জি নোট অফ ডিসেন্টও তো ছিল হ্যাঁ। বিএনপির। তখন নির্বাচনের আগে যখন তারা জুলাই সনদে যখন তারা সিগনেচার করেছে, তারা কিন্তু বলে নাই যে, কারণ নোট অফ যখন জুলাই সনদের যেই 84টা বিষয় যখন সেখানে নিয়ে আসার, তখন কিন্তু বিএনপি বলেনি যে 8টা বিষয় বাদ দিয়ে তারা একমত হয়েছে। নোট অফ ওখানে- ডিসেন্ট থাকা মানেই তো সেই বিষয়গুলোতে না, তাদের মতপার্থক্য আছে। যখন একটা দল গণভোটের পক্ষে, তাদের প্রস্তাবনার প্রেক্ষিতেই গণভোট অনুষ্ঠিত হলো, এবং এই গণভোটের যে প্রস্তাবনাগুলো ছিল সেখানে কিন্তু নোট অফ ডিসেন্টগুলো বাদ দিয়ে কিন্তু প্রস্তাবনা ছিল না। যে ভোটের যে গণভোটের যে 4টা প্রশ্ন, সেই প্রশ্নগুলোতে কিন্তু নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে ছিল না, সেখানে সবগুলোকে ইনক্লুড করেই কিন্তু গণভোটটা হলো। এই গণভোটের 70% মানুষ গণভোটের পক্ষে রায় দিল, এবং বিএনপির যিনি প্রধানমন্ত্রী তারেক জিয়া, তিনিও গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছেন এবং তিনিও গণভোটের পক্ষে ভোট দিয়েছেন। কিন্তু নির্বাচনের পরে এসে তারা ক্ষমতায় যাওয়ার পরে এই গণভোটের এই গণরায়কে তারা আমি উপেক্ষা আমি একটু করছে। একটা প্রশ্ন করতে চাই দেলোয়ার হোসেন, আপনি যেটি বলেছেন মানে নির্বাচনের আগে এটি বাস্তবায়ন হয়ে যাওয়ার উচিত ছিল বলে আপনারা মনে করেন, মানে নির্বাচনের আগে বাস্তবায়নটা হবে কি করে? সংবিধান সংস্কার যদি একটি সংসদ না থাকে, কি করে সেই সংবিধানই বা সংস্কার হয়? না, সেটার জন্য তো সেখানে তো আপনার এক নম্বর হলো একটা এটার ওয়ার্ডার হয়েছে, জুলাই সনদ 2025 একটা ওয়ার্ডার হয়েছে, মানে অধ্যাদেশ জারি করা হয়েছিল। সেই অধ্যাদেশের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে আপনার গণভোট হলো। গণভোট এবং জাতীয় নির্বাচন যখন একসাথে হলো, কথা ছিল যে নির্বাচনের পরবর্তী সময়ে প্রথম যে সংসদ হবে, সেই সংসদে নির্বাচিত সংসদ সদস্যরা একই সাথে তারা যেভাবে সংসদ সদস্য সে শপথ নেবেন, অপরদিকে তারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবেন। সেই শপথ তো বিএনপি নেয় না। এই না নেওয়াটাই তো আজকে অনৈক্যের কারণ আজিজুল হয়েছে, বারী জুলাই সনদ হেলাল, বাস্তবায়নের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে। জুলাই সনদের শপথ নেন নাই, সেটাই প্রধান অনৈক্যের কারণ হয়ে দাঁড়ালো এই 2024-এর এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়টাতে এসে, এবং সে কারণে আপনাদেরকে নানান সময়ে কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো হুমকিও দিয়ে আসছে। কেন আসলে এই অনৈক্যটা তৈরি হলো? দেখেন, এইটা নিয়ে আমরা প্রচুর আলোচনা করেছি। আমি প্রথমে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির একটা বক্তব্যকে তীব্র প্রতিবাদ জানাচ্ছি, যে শেখ মুজিবের নামে নাকি জুলাই সনদ আন্দোলন হয়েছিল। যদি কেউ করে থাকে তাহলে সে ভুল করেছিল। সে জুলাই সনদের নট দ্য পার্ট অফ জুলাই মুভমেন্ট, কখনোই সে জুলাই মুভমেন্টের পার্ট নাহিদ তাহলে জুলাই মুভমেন্ট থেকে বাদ যদিও বলে থাকে। শেখ মুজিবের নামে যে ফ্যাসিবাদী আইকন তৈরি হয়েছিল তাকে পরাজিত করার জন্য তো আন্দোলনটা। এই আন্দোলনকে যখনই আপনি জুলাই আন্দোলন বলেন, তখন সেটাকে একটা পার্ট দেখেন। দীর্ঘ 17 বছরের এই দেশের 33টা রাজনৈতিক দলের আন্দোলন সংগ্রাম, জনগণের বিজয় আসছে, কনক্লুশন টেনেছে ছাত্ররা জুলাই আন্দোলনের মাধ্যমে। রাশিয়ার বিপ্লব দীর্ঘ 17-16 বছরের, কিন্তু শেষ 10 দিন, দুনিয়া কাঁপানো 10 দিন, আমরা বই পড়তাম আগে, দুনিয়া কাঁপানো 10 দিন, দুনিয়া কাঁপানো 40 দিন। আপনার সিরিয়ার বিপ্লবের দুনিয়া কাঁপানো 15 দিন, লাস্ট 15 দিনে যখন আপনার ওই আসাদ সরকারকে পরাস্ত করলো, তো সেই 15 দিনকে কি আপনি টোটাল 15 বছরের সাথে তুলনা করতে পারেন? রাশিয়ার বিপ্লবের শেষ 10 দিনকে কি 17-15 বছর তুলনা করতে পারেন? ঠিক একইভাবে 17 বছর এই দেশের মানুষ শেখ মুজিবের নামে যে ফ্যাসিবাদী আইকন তৈরি হয়েছিল, শেখ মুজিবকে আইকন ধরে, বাকশালী আইকনকে ফ্যাসিবাদের টান নিয়ে বাংলাদেশের উপর অত্যাচার, নির্যাতন, লুট, গুম, খুন হতো, তার বিরুদ্ধে তো জুলাই আন্দোলন। শেখ মুজিবের নাম করে মানে নাহিদ কেন, আরও যদি কেউ করে থাকে তাহলে সে জুলাই আন্দোলনের যোদ্ধা হতে পারে না। আমি জানি না নাহিদ করেছিল কি বা করেছিল কি না, এটা তাদের ব্যাপার। এখন একটা বক্তব্য, যে জুলাই চেতনার বিরুদ্ধে আমাদের জামাত ইসলামের দেলোয়ার ভাই বলছেন, দেখেন ও যে ড্রেসটা পরে আছে ওটারও যে রং, আমার ড্রেসটার একই রং। মানে অনেক কিছুতে আপনাদের ঐক্য থাকলেও এই জুলাই সনদ ইস্যুতে কিন্তু আপনারা দেখেন, পৌঁছাতে পারেন না। কিন্তু দেখেন, ওরটা হলো পাঞ্জাবি, আমারটা হলো জামা, মানে শার্ট। এটা ব্যাপক পার্থক্য ড্রেসের, তাই না? অর্থাৎ
রাজনৈতিকও আমাদের মধ্যে একটা পার্থক্য রয়েছে, কিন্তু বিভিন্ন সময় নির্বাচনকালীন সময় আমরা ঐক্য করেছি, একথা ঠিক। আওয়ামী লীগের সাথেও জামাতের ঐক্য হয়েছে, জাতীয় পার্টির এরকম বহু ঐক্য হয়েছে, জাতীয় পার্টির সাথে ঐক্য হয়েছে 86-এ। এখন আপনার ও একটা কথা বলছে যে নির্বাচনের পূর্বেই এই জুলাই সনদে যে বাস্তবায়ন হয়ে যাওয়ার 84টা সুযোগ ছিল। পয়েন্ট, এই 84টা বাস্তবায়ন করা যেত। আপনি প্রশ্ন করেছেন, মানে সোনার পাথর বাটি, আমরা একটা বাগধারা বলতাম ছোটবেলায়, অসম্ভব, এটা হয় না। এটা নির্বাচনের পরে বাস্তবায়ন না, এটা একটা সোনার পাথর বাটি, এটা কিন্তু হয় না। এরপর আবার তিনি এটিও বলেছেন এখন যে আপনারা দেখেন, নির্বাচিত হওয়ার পরবর্তী সময়ের সাথে সাথে কেন সেইটা করেন নাই? বলছি। এখন সংসদে আমরা এই জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা যায়, অর্থাৎ গণভোটের যে রায়, হ্যাঁ 71% জনগণ বা 72% জনগণ এই জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে। এই জুলাই সনদ কীভাবে বাস্তবায়ন করা যায় তাও জুলাই সনদে, মানে জুলাই চার্টারে একদম খুব সুন্দর করে লিখে দেওয়া আছে যে 1 থেকে 47 by amending some laws, some articles and sub-articles, এবং 47-এর পরে 84 পর্যন্ত প্রেসিডেন্ট অর্ডার, আপনার আইন বিধি প্রণয়ন, অর্ডিন্যান্স প্রদান করে এটা করা যাবে। এখন বলছে যে নির্বাচনের পূর্বে, নির্বাচনের সময় আমরা কেন দ্বিতীয় শপথ অর্থাৎ সংস্কার পরিষদ মানে আপনার একটা নতুন একটা সংবিধান তৈরি করা, মানে গণপরিষদের ইকুইভ্যালেন্ট হয়ে যায় সংস্কার পরিষদ। যদি সংশোধনকে সংস্কার বলে আমরা সেইটা রাজি, এবং এইটা নিয়ে সংসদে ব্যাপক আলোচনা করার পরে আমাদের বিরোধী দল একমত হয়েছে, আমরাও একমত হয়েছি। এখন আমরা এখানে যে বিশেষজ্ঞ মতামত দিচ্ছি এইটার সাথে কিন্তু সংসদের চেহারাটা একরকম না। সংসদের চেহারা কোথায় একরকম মনে হয়, যে যখন আমরা জুলাই সনদ বাস্তবায়নের জন্য কমিটি করার কথা বললাম, সেই কমিটিতে জামাত ইসলাম নামটা দিল না। তাতে বোঝা যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন করতে তারা অঙ্গীকারাবদ্ধ না, কর্ডিয়ালিটি শো করছে না, এবং জুলাই সনদকে তারা এই চেতনাকে বন্ধক রেখে তার রাজনৈতিক ফায়দা হাসিল করতে এই জায়গাটাতে আমি আসবো, মানে করবে না। রাজনৈতিক ফায়দা হাসিল করার যে অভিযোগ, সেটি জামায়াতে ইসলামের বিপক্ষেও আছে, বিএনপির বিপক্ষেও আছে। জামায়াত বলেছে যে বিএনপি জুলাই সনদে সই না করে জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বলে যে কথাটি বলেছে, সেটিও আসলে সম্ভব কিনা। আমি আপনার কাছেই ফিরবো আজিজুল বারী হেলাল, একটা বিরতি নিয়ে ফিরতে চাই। যে 25 নিবেদিত রাজকাহন থেকে বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। যে 25 নিবেদিত রাজকাহন দেখছেন। আজিজুল বারী হেলাল, আপনি যে অভিযোগ করছিলেন যে জামায়াতের কাছে আপনারা জুলাই সনদ বাস্তবায়নের কমিটি চেয়েছেন, জামায়াত সেই কমিটিতে সদস্য দিতে এখনো নারাজ। একই অভিযোগ কিন্তু জামায়াতেরও আছে আপনাদের বিপক্ষে। আপনারা জুলাই সনদে সই করেননি, কিন্তু আপনারা বলছেন যে আপনারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। আমরা সই করি মানে এটা কোন ধরনের কথা? স্বাক্ষর করেছে শামীম পাটোয়ারি ভাই, বিএনপির আগে কি কেউ সই করেছে? বিএনপি যদি সবার আগে করছে, সবার আগে বিএনপি করছে সিগনেচারটা, এবং সবাইকে মোটিভেট করছে টু সাইন, এবং জামাত ইসলাম বিএনপির পরে করছে, এনসিপি নির্বাচনের পরে করছে। মানে জুলাই সনদ সিগনেচারের পরে বিএনপি ইজ দ্য পায়োনিয়ার। এখন এই জুলাই সনদ যখন মেটালাইজড করা হবে, বাস্তবায়ন করা হবে, এইটার ব্যাপারে জামাত গড়িমসি দেখাচ্ছে। দেখেন 133টা অর্ডিন্যান্স পাশ করার ব্যাপারে 20টা অর্ডিন্যান্স আমরা তুলিনি। এটা আমাদের একটা বিশেষ কমিটি করা হয়েছে, সেই কমিটি জামাত তাদের নাম দিয়েছে, এনসিপি সদস্যদের বাদ দিয়ে। এটা জামাত অন্যায় করছে। 11 জনের মধ্যে 4 জন পেয়েছে, তারা 4 জনই জামাতে দিয়েছে, এনসিপির একজনকে দেওয়া উচিত ছিল বিরোধী দল থেকে। সেইখানে সেই কমিটি তারা এককভাবে নিল এই অর্ডিন্যান্স নিয়ে এত কথা যে বিএনপি 20টা অর্ডিন্যান্স তুলিনি আপনার বিল আকারে, কিন্তু সেই কমিটি তারা ছিল, সেই কমিটি থেকে আলোচনা করে এটা করা হয়েছে। কিন্তু দেখেন মজার ব্যাপার হলো, জুলাই সনদে বাস্তবায়নের জন্য যখন কমিটি করা হলো, যে বাস্তবায়নটা কীভাবে হবে, এই জন্য একটা লুক আফটার কমিটি, মানে বিশেষ কমিটি, সংসদের রেওয়াজ এগুলো, সেই কমিটিতে যে নাম দিল না, দিবে না। প্রথমে বললো তারা আলোচনা করে তারপর নাম দেবে, এরপর আরও আলোচনা করে এখনও নাম দেয়নি। তাইলে এটা তো বোঝাই যাচ্ছে যে জুলাই সনদ বাস্তবায়ন যদি হয়, তাই তো জামাতের পলিটিক্যাল প্রোগ্রামস আর থাকে না। তাদের প্রোগ্রামসটা কি? তাদের প্রোগ্রামসটা হলো টু ইস্টাবলিশ দ্য ইসলাম অ্যান্ড টু, যদি ধরে নিয়ে যায় তর্কের কাছে, অ্যান্ড টু ইস্টাবলিশ দ্য জুলাই চার্টার। এখন ইসলাম তো তারা আর বাস্তবায়ন করবে না, তারা তো বলছে যে আমরা শরিয়া আইন মানব না,
শরিয়া আইন অনুযায়ী দেশ চলবে না, তারপরে ওই যে আপনার আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করব তাদের যে লোগোতে ছিল সেটাও সরাই ফেলেলো। মানে মডার্নাইজেশন অফ ইসলাম, আসলে মডার্নাইজেশন না, এটা হলো আপনার এক ধরনের ফ্রডুলেন্ট। ইসলামের তো মডার্নাইজেশন হয় না। এখন এই জুলাই চার্টারে যদি তারা কমিটি করে আমাদের সাথে, জুলাই সনদ বাস্তবায়ন হবে, বাস্তবায়নের পলিটিক্সটা কই থাকে? আমি আসলে ইসলামও শেষ, জুলাই সনদ শেষ, এটা রাজনীতিটা কই থাকে? কথা আপনারা ফিনান্সার করবেন আমি না। যেটা বোঝানোর চেষ্টা করেছিলাম আজুল বাড়ি হেলাল, সেটা হচ্ছে জুলাই সনদে তো আপনারা নির্বাচনের আগে সবাই ঐক্যমত হলেন, কিন্তু এরপরে যখন বিএনপি জয়ী হলো 209 আসনে, এরপরে বিএনপির প্রার্থীরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে আপনারা শপথ নেন নাই। মানে যদি সেই এইটা ঠিক পরিষদের আছে, শপথ না নেন, সংস্কার পরিষদের শপথ হ্যাঁ, নিতাম, তাহলে জুলাই সনদটা না না আসলে না, বাস্তবায়ন হবে সংস্কার কিনা? পরিষদে যদি শপথ নিতাম, সংস্কার পরিষদ মানে কি, যে তারা বলছে সংস্কার পরিষদ বলতে বোঝাচ্ছে যে এই জুলাই সনদ বাস্তবায়ন করার যে নিয়ম, সেই নিয়মটা সংস্কার পরিষদ করতে হবে। অথচ আমরা যারা এমপি হয়েছি আমরা কিন্তু যদি এই কমিটিটা করে জুলাই সনদে যেভাবে লেখা আছে কীভাবে ইমপ্লিমেন্ট সেভাবে করা যায়, সংস্কার পরিষদ মানে নতুন একটি সংবিধান তৈরি করা, গণপরিষদ ইকুইভ্যালেন্ট হয়ে যায়। আর সংস্কার পরিষদের শপথ নিলে আপনার এমপির শপথ কি সাস্টেইন করে না, নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। ব্যারিস্টার সাহেব এখানে আছে, আমার চেয়ে ভালো আইন, আমি তো আইন বুঝি না, উনি ভালো আইন বোঝে। প্রথম শপথটা তো নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়। আর সংস্কার পরিষদ যে করা হবে বা আপনার সেইটার এখতিয়ার কনসেনসাস কমিটি কোথার থেকে পেলো? বিএনপির সাথে আলোচনা, এই সংস্কার পরিষদের কথা তো জুলাই সনদে লেখা নেই। জুলাই সনদে সংস্কার পরিষদে একটা শব্দ দেখবেন না, আপনি দেখবেন এটা অর্ডারে আছে, এইটা আমি অর্ডারে আছে, প্রেসিডেন্ট যে অর্ডার দিচ্ছে সেই অর্ডারে আছে যে জুলাই সনদ উইদিন ব্র্যাকেট সংস্কার পরিষদ বাস্তবায়ন পরিষদ, ইট ইজ দ্য অর্ডার অফ দ্য মানে প্রেসিডেন্ট। এই অর্ডার নিয়ে অনেক কথা আছে, আমি এই জায়গাটাতে যে অর্ডার দিয়ে গণভোট হয়েছে। হ্যাঁ, সেই গণভোটের রায়কেও আসলে আপনারা গ্রাহ্য করেন নাই, এমন অভিযোগ আছে। গণভোটের রায় গ্রাহ্য করছি বলে তোমার জুলাই সনদ গণভোটের রায় মানে কি? জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে, সে বাস্তবায়ন করতে হবে। সেখানে প্রশ্ন আসলে কিভাবে করছেন? ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি রাষ্ট্রপতি যে আদেশের কথা আজিজুল বারী হেলাল বললেন, সেই আদেশ অনুযায়ী সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ারও বাধ্যবাধকতা ছিল, যদি আমি ভুল না করি। এবং জুলাই সনদ বাস্তবায়নে দলগুলোর মধ্যে মতবিরোধের ফারাকটা কিন্তু ঠিক সেদিন থেকেই শুরু হয়। দেখুন, কখনো কখনো সংবিধান আনঅ্যামেন্ডেবল হয়ে যায়, এটা অস্বীকার করা যাবে না। 13 অ্যামেন্ডমেন্ট 15 অ্যামেন্ডমেন্টের পরে বাংলাদেশের সংবিধানটা আনঅ্যামেন্ডেবল হয়ে গিয়েছিল। 7-এর কতে বলা আছে, 142 কতে এইগুলো ধারা অ্যামেন্ড করা যাবে না। সেজন্যই বিপ্লবটা হয়েছে, সাংবিধানিকভাবে আর সরকার পরিবর্তন করা যাচ্ছিল না। বিপ্লবের পরে যখন খন্দকার মোশতাক ক্ষমতা নিয়েছিলেন, জিয়াউর রহমান ক্ষমতা নিয়েছিলেন, অথবা এরশাদ স্যার ক্ষমতা নিয়েছিলেন, তারা কিন্তু সংবিধান সাসপেন্ড করেছিলেন। সাসপেন্ড করে নিজেরা চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেটর হয়েছিলেন এবং তারা নিজেরাই অর্ডিন্যান্স বা মার্শাল ল জারি করতেন, এটা ছিল। ইউনূস স্যার এসে কিন্তু সংবিধান সাসপেন্ড করেন নাই, উনি সংবিধান রেখে দিয়েছেন। এখন এই সংবিধানের পরে দেয়ার ইজ 2 টাইপস অফ পাওয়ার, একটা হবে কনস্টিটিউয়েন্ট পাওয়ার আর হচ্ছে অ্যামেন্ডিং পাওয়ার। 72 সালে ইট ওয়াজ এ গণপরিষদ ছিল, ওটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার, নতুন সংবিধান করা হচ্ছে। এখন তো চলবে অ্যামেন্ডিং পাওয়ারের যুগ। যদি সংবিধান সাসপেন্ড করা হতো, অ্যাব্রোগেট করা হতো, তখন কনস্টিটিউয়েন্ট পাওয়ার রিভাইভ করতো। যেহেতু কনস্টিটিউশন ভ্যালিড অ্যান্ড ফ্লারিশ, আপনাকে সমস্ত কাজই সংবিধানের আলোকেই করতে হবে। হ্যাঁ, তারপরেও ব্যত্যয় ঘটেছে, কিন্তু যেখানে ব্যত্যয় ঘটানো ছাড়া আপনি সমাধান করতে পারবেন, সেখানে আপনাকে ব্যত্যয় ঘটানো ছাড়াই সমাধান করতে হবে। নাও কাম টু জুলাই অর্ডার। তখনও বলেছি, যেদিন দিয়েছে, আজও বলেছি, রাষ্ট্রপতির আদেশ দেওয়ার কোনো ক্ষমতা নেই। জুলাই আদেশ না, কোনো আদেশ দেওয়ার ক্ষমতা নেই। শুধুমাত্র ডিফেন্সের ম্যাটারে তিনি আদেশ দিতে পারবেন। উনি কি দিতে পারবেন? অর্ডিন্যান্স। মানে এখন তাহলে এই জুলাইয়ের চেতনা, যেটি আসলে জুলাই চেতনা বিক্রি নিয়ে নানান রকমের আলোচনা উঠে আসছে, এবং আমরা আসলে যে সময়টা নিয়ে কথা বলছি 2024-এর গণঅভ্যুত্থান, সেই সময় একজন খুবই অন্যতম নেতা ছিলেন উমামা ফাতেমা। তিনি আজকে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন যে আগামী মাসে আমরা দেখব যে জুলাই চেতনার সার্টিফিকেট বিক্রি হচ্ছে প্রতি মাসে, এবং 50 টাকা করে হয়তো বিক্রি হবে। এরকম দেখুন, লক্ষ কোটি লোক যে আন্দোলনে অংশগ্রহণ করছে সেটাকে চেতনা বিক্রি বলে আমি কখনোই ছোট করব না। কিন্তু সংবিধানে অর্ডার দেওয়ার ক্ষমতা নাই, রাষ্ট্রপতি অর্ডার দিল, সেই অর্ডারের ভিত্তিতে আপনি এখন কিভাবে প্রসিড করবেন? আর সার্বভৌমকে, সংসদ সার্বভৌম, ঐক্যমত কমিশন সার্বভৌম না, জুলাই সনদ সার্বভৌম না, জুলাই অর্ডার সার্বভৌম না। বাংলাদেশের 56টা দল সাইন করলেও আপনি সংসদ ছাড়া ওটাকে পাশ করবেন কিভাবে? সংসদে করতে গেলে আপনাকে কমিটি করতে হবে। সো আমি মনে করি বিএনপি এই জুলাই সনদের বেশিরভাগ অংশই বাস্তবায়ন করবে।
কিন্তু সেটি আসলে কিন্তু জামায়াত বা সেটি বিরোধী রাজনৈতিক সাংবিধানিক দল মনে করে প্রক্রিয়ায় কিনা দেলাওয়ার হোসেন? কমিটি করে সংবিধান সংশোধন কমিটি করবেন তারা, অল পার্টি ওখানে পার্লামেন্টে, সেখানে যাচাই বাছাই হবে, বিল আসবে, বিল আকারে করতে হবে, বিল আকারে ছাড়া তো কোনো বিকল্প নাই। জি। এখন সেখানে যে ডিফারেন্সটা হচ্ছে এটা জামাত বিএনপির মধ্যে হালকা ডিফারেন্স। কিন্তু জামায়াত আসলে সেটি মনে করে কিনা যে বিএনপি আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই সংবিধান সংস্কারের যে কাজগুলো সেগুলো করবেন, জুলাই সনদের বাস্তবায়ন তারা করবেন। আবার জুলাই চেতনা বিক্রি নিয়ে যে অভিযোগগুলো আছে যে আগে যারা রিকশায় চড়তেন তারা এখন অনেকে প্রাড়তে চড়েন, আপনাদের সাথে যারা জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছেন তাদের অনেক নেতাদের বিরুদ্ধে 8 মাসের ভাড়া না দিয়ে হোটেল থেকে চম্পট হওয়ার অভিযোগ আছে এবং সেটি তারা দলীয় পরিচয়ই করেছেন। বিএনপির আরেক নেতা আবার প্রশ্ন করেছেন শিবির কি তাহলে শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায় কিনা? এত অভিযোগ কেন বিরোধী রাজনৈতিক দলের বিপক্ষে? আমি প্রথমে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটি হলো, আজকে যেভাবে সংবিধানে এটা নাই এটা আছে, এই সংবিধানের দোহাই দিয়ে যেভাবে জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা তৈরি করা হচ্ছে, আমি বলবো যে আসলে 5ই আগস্টের পরে 3 দিন বাংলাদেশে কোনো সরকার ক্ষমতায় ছিল না। এর পরবর্তী সময় ডক্টর ইউনূস সাহেব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হলেন। কোন সংবিধান বলে তিনি প্রধান হয়েছিলেন? এরপরে যদি আমরা বলি যে এখানে নির্বাচন কমিশন গঠন হলো, নির্বাচন কমিশন গঠনের পরে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচন কি 90 দিনের মধ্যে হয়েছে? 1.5 বছর পরে হয়েছে। এটা কোন সংবিধান বলে এতদিন পরে নির্বাচন হলো? তো সুতরাং যেহেতু একটা অভ্যুত্থান, এটা একটা বিপ্লবী সরকার ছিল, সুতরাং এখানে সংবিধানের অনেক কিছুই এখানে নির্বাচন তো আবার সেই সংবিধান মেনেই করেছে। না, ওই তো বললাম যে ওই সংবিধান মেনে আমাদেরকে নির্বাচন করতে হয়েছে। এখন আপনার জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন হবে এটার একটা ধারাবাহিক প্রক্রিয়া সকল রাজনৈতিক দলগুলো বসে বসে ঠিক করে নিয়েছে। সেখানে 84টা বিষয়ের উপরে একমত হয়েছে, সেটার উপরে স্বাক্ষর হয়েছে, স্বাক্ষরের পরবর্তী সময় একটা অধ্যাদেশ হলো, সেই অধ্যাদেশের পরে গণভোট হলো, গণভোটের পরে কথা ছিল যে এটা সংবিধান সংস্কার পরিষদ একটা আদেশ অর্ডার একটা আচ্ছা একটা অর্ডিন্যান্স যখন জারি হলো, সেখানে অর্ডার যখন জারি হলো, হেলাল বললেন সেই অর্ডারের মধ্যে এই সংবিধান সংস্কার পরিষদের বিষয়টা যুক্ত করা হলো, এটা জুলাই সনদে ছিল। আচ্ছা, তাহলে এই অর্ডারটা যখন দেওয়া হলো তা ওনারা তো বিরোধিতা করেন নাই, না ওনারা বিরোধিতা করেন নাই, এবং এই স্বাক্ষর করার পরে এখন যেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব এখন বলতেছেন যে ওনাদেরকে যখন বলা হয় যে আপনারা যদি আপনারা এই সংবিধান সংস্কার পরিষদে আপনারা শপথ দেবেন না, জুলাই সনদের ওই বিষয়গুলো আপনারা বাস্তবায়ন করবেন না, তাহলে স্বাক্ষর করলেন কেন? উনি স্পষ্ট করে বলতেছেন যে আমি স্বাক্ষর করেছি, যে আমরা আশঙ্কা ফিল করছিলাম যদি স্বাক্ষর না করি বা এই কথাগুলো আমরা যদি মেনে না নিই নির্বাচন। তার মানে ওনাদের মানে ধান্দাটাই ছিল হলো নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতায় আসা। এটাই তো ধান্দা, তো এটাই হওয়া উচিত। নির্বাচনটা কিন্তু না, শুধু নির্বাচনে এসে ক্ষমতায় এসে নিজেদের মতো করে রাষ্ট্র পরিচালনার জন্য তো জুলাই অভ্যুত্থান হয়নি। আজকে কেন প্রশ্ন উঠতেছে যে বিএনপি আবার ফেসিবাদের ওই পথেই হাঁটছে, কেন এই কথাগুলো আসতেছে? কারণ দীর্ঘ 16 বছর এদেশের মানুষ আওয়ামী লীগকে যেভাবে দেখেছে, যেভাবে তারা ধর্ষণ করেছিল, যেভাবে তারা মানে রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামোতে নির্লজ্জভাবে দলীয় লোকদেরকে যেভাবে বসিয়েছিল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানে সভাপতি কে হবে সবকিছু যেভাবে তারা নিয়ন্ত্রণ করেছে, অর্থাৎ জনগণের কোনো তোয়াক্কাই করে, জনগণের মতামতকে তোয়াক্কা করছে না। এখন আমরা দেখলাম যে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান পদে ছিলেন, জি একটা লম্বা সময় আপনাদের দলীয় নেতা কর্মীরা, না ওটা তো দলীয় বিবেচনায়। আপনি হয়তো মনে বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে যারা প্রধান ছিলেন এটা অন্তর্বর্তীকালীন সরকার নিয়োগ দিয়েছে, কোনো দলীয় সরকার নিয়োগ দেয়নি। এখানে কাদেরকে নিয়োগ দিয়েছে এটা তারাই ভালো জানে, এটা দলীয় পরিচয় নিয়ে কাউকে এখানে নিয়োগ দেওয়া হয়নি। কিন্তু এই সরকার ক্ষমতায় আসার পরে সব জায়গায় তাদের নিজস্ব দলীয় লোকজনকে ভিসি বানাচ্ছে, তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানের সভাপতি বানাচ্ছে, এবং প্রশাসনের মধ্যে যে রদবদলগুলো হচ্ছে বিভিন্ন সেগুলোর ক্ষেত্রে সব রাজনৈতিক দলই কি তাহলে আসলে জুলাইকে নিজেদের স্বার্থের বেড়াজালে আবদ্ধ রাখলো কিনা, নিজেরাই সেই স্বার্থ খোঁজার চেষ্টা করেছে কিনা? জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে আরেকটি বিরতি নিয়ে ফিরছি, সাথেই থাকুন। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন দেখছেন। ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি নানান তর্ক বিতর্ক পাশ কাটিয়ে যেই জুলাই সনদ আমরা সই করেছিলাম, সেই জুলাই সনদ এখন রাজনৈতিক দলগুলো নিজেদের স্বার্থে ব্যবহার করছে বলে কি আপনি মনে করেন, নাকি সত্যিকার অর্থে আমরা গণতন্ত্রের পথে হাঁটা শুরু করেছি? দেখুন, জুলাই সনদে বাংলাদেশের সকল মানুষের অংশগ্রহণ নাই। 56টি দলের মধ্যে 29টি বা 32টি দল অংশগ্রহণ করেছিল, বাকিদের বাদ দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে তারা আগের সরকারের সাথে সম্পৃক্ত ছিল, সংসদে ছিল, কিন্তু তারা তো বাংলাদেশের মানুষ,
অ্যামেন্ডমেন্ট করবেন বাংলাদেশের সংবিধান, অ্যাপ্লিকেবল হবে তাদের উপরে, ওই সার্বজনীনতা না আনাটাই আমি মনে করি জুলাই সনদ বাস্তবায়নের পথে একটা বাধার সৃষ্টি করেছে। এটা আনতে পারতেন অনায়াসে। আরেকটা হতে পারতো যেটা ফরাদ মাহতাব সাহেব বলেছিলেন, যেটা তখন আমরা গ্রহণ করিনি, বাট এখন মনে হচ্ছে যে একটা বিপ্লবী সরকারই হতে পারতো সংবিধানকে অ্যাব্রোগেট করে, অথবা ইউনূস সরকার নিজেই একটা গণপরিষদ করতে পারত। এমনটা প্রস্তাবও ছিল, সবাইকে নিয়ে গণপরিষদ করা হবে, সেই গণপরিষদের মাধ্যমে প্রস্তাবনা আনা হবে। তো উনি ঝুঁকি নেননি ওইদিকে। উনি যে পথে গিয়েছেন সেটা সাংবিধানিক পথ, সাংবিধানিক পথেই আমাদের থাকতে হবে। গণভোট যেটা বলছেন, গণভোট করার কোনো বিধান সংবিধানে নাই। আপনি গণভোট কিসের ভিত্তিতে করলেন? জুলাই সনদ অর্ডারের ভিত্তিতে। নির্বাচন কমিশনের শপথ নিয়েছে কি, সংবিধানের হাত রেখে সংবিধানের বাস্তবায়ন করবেন। যে সংবিধানে গণভোট নাই, এই গণভোট করার অধিকারও আসলে নির্বাচন কমিশনের ছিল না। নির্বাচন কমিশনাররা 4 জন কোথায় আছে? সংবিধানে। বাংলাদেশ 300 আসনে ভোট হবে কোথায় আছে? সংবিধানে। কনস্টিটিউয়েন্সি রোল হবে কোথায়? সংবিধানে। 50 জন মহিলা এমপি হবে কোথায় আছে? সংবিধানে। সংবিধান নিয়েই 90% 95% কাজ হয়েছে। হ্যাঁ, 5% ডেভিয়েশন আছে, যেটা আমার ভাইও বললেন যে 3 মাসের জায়গায় 18 মাস পরে ভোট হয়েছে। এটা এক সময় প্রশ্ন উঠবে। আমি নিজেও বলেছিলাম সেই সময় যে 3 মাসের বাইরে ভোটে যাওয়ার কোনো বিধান সংবিধানে নেই, এক্সেপ্ট অ্যাক্ট অফ গড অর ক্যাটাস্ট্রফি, যেটা বন্যা, ঘূর্ণিঝড় 70 সালে যেটা হয়েছিল। তো ক্যাটাস্ট্রফি ছাড়া ওইটা কিন্তু এক্সটেনশনটা জাস্টিফাই করতে পারবে না। মানে এই মুহূর্তে তাহলে আসলে এই জুলাই সনদকে প্রতিযোগিতার বিষয় বানানোর কোনো সুযোগ কি আছে? আমার বাংলাদেশে? ব্যক্তিগত অভিমত, অনেকে মাইন্ড করতে পারেন, জুলাই সনদের কবর হয়ে গেছে। তবে জুলাই সনদের ভেতরে যে সংস্কারগুলো আছে সেগুলো বিএনপির সাংবিধানিক প্রক্রিয়ায় বাস্তবায়ন করা উচিত। এটা তাদের ইলেকশন ম্যান্ডেটে আছে এবং সেটাতে সকলেই তাদেরকে সমর্থন দেলোয়ার দেবে। হোসেন, যেটি ব্যাসের শামীম হায়দার পাটোয়ারি বললে যে ওনার ব্যক্তিগত অভিমত জুলাই সনদের আসলে কবর হয়ে গেছে, এবং সেটার মূল দায়টা আসলে কাদের কাঁধে যায়, মানে রাজনৈতিক দলগুলোর কাঁধেই গেল কিনা? না, এর মূল দায়িত্ব তো বিএনপির কাঁধেই যাবে, কারণ বিএনপির কারণেই তো আজকে জুলাই সনদ বাস্তবায়ন হচ্ছে না। বিএনপি নির্বাচনের আগে যেভাবে একমত হয়েছিল, যে প্রক্রিয়া দিয়ে ধারাবাহিকতা চলছিল, ওই ধারাবাহিকতায় যদি নির্বাচিত হওয়ার পরে, সরকার গঠন করার পরে যদি জুলাই সনদ বাস্তবায়নে যদি কার্যকর উদ্যোগ গ্রহণ করতো, তাহলে তো আজকে এই সমস্যাগুলো থাকতো না, এত দ্বন্দ্ব বিবাদ তো থাকতো না। আমরা তো দীর্ঘ একটা সময় একসাথে আন্দোলন করেছি, সেই ফেসিবাদী আমলের পুরো সময়টুকু আমরা একসাথে ছিলাম। আমাদের সর্বপ্রথম 1991 সালে সেই সময়ও কিন্তু আমরা ওই বিএনপির সাথেই আমরা সাপোর্ট দিয়ে তাদেরকে আমরা ক্ষমতায় নিয়ে গেছিলাম। এরপরে এসে আমরা 2001 সালে আমরা একসাথেই আমরা রাষ্ট্র ক্ষমতায় গেলাম। এর পরবর্তী সময় ফেসিবাদ বিরোধী আন্দোলনের যে 16টা বছর একসাথে আমরা আন্দোলন করেছি। আজকে কেন আমাদের মধ্যে এই বিভক্তিটা আসলো? বিভক্তিটা একটা জায়গায় যে আমরা নির্বাচনের আগে যে চিন্তার আলোকে একমত হলাম, নির্বাচনের পরে এসে আমরা সেটা উপেক্ষা করছি। পুরো 70% মানুষকে যারা উপেক্ষা করে, এটা তো ফেসিবাদী আচরণ। শেখ হাসিনাও এই কাজটা করতো, যে জনগণকে তোয়াক্কা করতো না, জনগণের মতামতটাকে তারা প্রায়োরিটি দিত না। এই 4 মাস পরে আপনারা কেন মনে করছেন যে বিএনপি জনগণকে তোয়াক্কা করছে না? না, এটা তো 4 মাস পরে এসে না, আমরা তো শুরু থেকেই বলে আসছি যে বিএনপি এটা মানছে না। যখন সংবিধান সংস্কার পরিষদের শপথ তারা নিল না, তখনই আমরা বলছি যে এটা বিএনপির জন্য, দেশের জন্য একটা বড় ধরনের ক্ষতি হবে, এবং সেটাই হয়ে যাচ্ছে এখন। আলটিমেটলি আসলে যদি বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে, ওই পদ্ধতি যদি না হাঁটে, তাহলে খুব দ্রুত সম্ভব। কিন্তু আমরা একটু অন্যভাবে চিন্তা করলে কিন্তু দেলোয়ার হোসেন জুলাইকে ব্যবহার করে সবচেয়ে বেশি নিজেদের স্বার্থ হাসিল করার বাংলাদেশের ইতিহাসে আপনি দেখবেন যে এটা রেয়ার যে একজন প্রধানমন্ত্রীর উপস্থিতিতে জনগণ ভুয়া ভুয়া বলে স্লোগান দেয়। এটা কেন? এই পালসটা যদি বিএনপি না বুঝতে পারে, সরকার যদি বুঝতে না পারে, তাহলে তো বিএনপি ভুল করবে। যদি পালস বুঝতে জামাত পারতো, তাই তো এটা ভরা ডুবে হতো না। জনগণ হাতে হারিকেন ধরা দিছে না এই নির্বাচনে। জামাতে টাকা, ক্যাশ টাকা খরচ করে জনগণের গরিবত্বকে 1000 টাকা 2000 টাকা দেন। ভাগ্য ভালো ইন্ডিয়ান সরকারের মতো বাংলাদেশের 2000 টাকার নোট নেই, তাইলে কিন্তু আরও মানুষকে অনৈতিক করতে পারতো। ওই যে ব্যারিস্টার শাহরিয়ার কবি ধরা বলতো না, কি বস্তা বস্তা টাকা, ওই যে ইসলামী ব্যাংকের যে টাকাটা মারছে, ওই জন্য আমার ইসলামী ব্যাংকের মধ্যে এত সমস্যা। ওই যে RDS প্রোগ্রাম থেকে 22,000 কোটি টাকা 22,000 কোটি টাকা নিছে না। এখন বক্তব্য হলো জামাতে ইসলামের গায়ে একটা গন্ধ এবং ক্ষত আছে, দেশদ্রোহী একটা ক্ষত আছে না, আর একটা হলো ধর্ম ব্যবসায়ী। আপনি যতই ভ্যানিশিং কালি দেন, এই ক্ষত উঠতে পারবেন না। এখন এই ক্ষতর বিপরীতে একটা রাজনৈতিক প্রোপাগান্ডা তৈরি করতে হবে। কি প্রধানমন্ত্রীর উপস্থিতি বলে এইসব বলেছেন, তার মানে কি
এই যে উস্কানিমূলক কথা, এবং আমরা যদি এখানে গণ্ডগোলটা করতে পারি তাই তো জামাতের মানে লাভে লাভ, তাই না? ওই যে জুলাই সনদ তো বাস্তবায়ন করতে দিবে না, তাতে পলিটিক্সটা করে, আমি তো বললাম পলিটিক্স হলো ধর্ম বিক্রি করা, এটা শেষ। জামাতে ইসলাম ইজ নট এ ইসলাম, এটা সমস্ত আলেম মৌলানারা বাংলাদেশে বলছে। তো ইসলাম দিয়ে আর ধর্ম রাজনীতি করতে পারছে না, ইসলামের সেই আল্লাহর নাম লোগোর থেকে সরাই দিচ্ছে, শরীয় আইন বাস্তবায়ন করবে না। এখন দেখছে যে জুলাই সনদের এই হাসিনা যেমন মুক্তিযুদ্ধ চেতনা ব্যস্ত, এই ব্যথাটাও বন্ধ করে দিচ্ছে বিএনপি। আমরা কমিটি করতে বলছি তাইলে আপনারা, আমি বুঝলাম আপনারা এই জিনিসটা তুলে শেখ হাসিনার ফ্যাসিজমের পথেই হাঁটছেন বিএনপি, সেই অভিযোগ ফ্যাসিজমের পথেই যদি হাঁটতাম তো ভোটে হাঁটবো, আবার আমাদের জনগণ আমাকে বিরুদ্ধে দেবে। তাহলে সংসদে তো আপনি সংসদ দেখলে কি মনে হয় যে আমরা ফ্যাসিজমের পথে হাঁটছি? তাহলে ওই ফ্যাসিজমের তো জামাত ইসলামকে সে দায় দিতে হবে, তাই না? জামাত ইসলামের সাথে আমরা আলোচনা করি, আমাদের সরকারি দল বিরোধী দল এই জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আলোচনা হচ্ছে না। আপনার এইখানে তো জামাত এই বক্তব্য দেবে। আমার সময় একেবারে শেষ। আজিজুল বারী হেলাল, একটা শেষ প্রশ্ন করতে চাই। মানে আমরা কিন্তু জুলাই ঘিরে যেই কর্মসূচিগুলো দেখছি, সেই সব কর্মসূচি প্রায় সব দলেরই আমরা একই ধরনের কর্মসূচি দেখছি। আমরা সবার আগে, আমরা গতকালকে রাত্রে শহীদ মিনারে আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে চেতনা, এই জন্য একটা প্রোগ্রামও করছে, এবং জুলাই শহীদদের ব্যাপারে বিএনপি আলাদা ফান্ড গঠন করেছে জুলাই শহীদকে রিহ্যাবিলিটেশনের জন্য, যেটা আর কেউ করেনি। কর্মসূচি ঘোষণা করেছে 36 দিনে, তা আপনারা তো আমরা করছি সরকারের কর্মসূচি নেই, জামাত এই সমস্ত তো রাজনৈতিক দল না, এটা চতুর্থ শ্রেণীর সারির একটা রাজনৈতিক দল। আজকে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ওই যে জামাত যদি চতুর্থ শ্রেণীর রাজনৈতিক দল, চতুর্থ শ্রেণী না চতুর্থ সারি, এই যে ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি একটা কথা বলছে যে অন্তর্ভুক্তিমূলক, আমি দেলোয়ারের কথা উত্তর দিতে চাইনি, কিন্তু ও এমন এমন কথা বলে ফেলায় যেগুলো উত্তর দিতে হয়। শামীম হায়দার পাটোয়ারি একটা কথা বলছে যে ইনক্লুসিভ, এবং সমস্ত দলের নিয়ে জুলাই সনদটা হয়নি, তার সাথে আমি একমত না। কারণ আমরা যে আন্দোলনটা করলাম 33টি রাজনৈতিক দল আপনাদের পরাস্ত করে, তো জাতীয় পার্টি, আওয়ামী লীগ, তার সাথে আরও যে শরিক দল, তাদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তাদের এই অনৈক্য, তাদের এই ইনসার্জেন্সির বিরুদ্ধে আমাদের আন্দোলন। তারা কিভাবে থাকে এখানে? তার ইনক্লুসিভ মানে তো তাই হয় না কখনো। না, হেলাল ভাই একটা কথা বলে যে ধর্ম ব্যবসায়ী কারা? যারা ধর্ম পালন করে না কিন্তু ধর্মকে ব্যবহার করে। জামাত ইসলাম ধর্মের কাজ করে, ধর্মীয় অনুশাসন মেনে চলে। বিএনপি বরঞ্চ ধর্ম মানে না, তো প্রয়োজন যখন হয়, নির্বাচন যখন আসে, তখন টিকে টুপি পড়ে ধর্মের কথা বলে ভোট চায়। এটা ধর্ম ব্যবসায়ী হলো বিএনপি। আজকের মতো বিদায় নিচ্ছি। জিপি ইস্পাত নিবেদিত রাজকাহন থেকে। ফের আগামীকাল রাত 10টায় নতুন রাজকাহন নিয়ে ডিবিসির সঙ্গে থাকুন।